দীপ্ত বাণিজ্য সংবাদে সবাইকে স্বাগত। সাথে রয়েছে দোলা ডলরেস। দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে ২,৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৩৪,৬৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস, যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। আজ থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,২৪,০০৭ টাকা, ১৮ ক্যারেটের ১,৯১,৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১,৫৭,২৩১ টাকা। বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে। স্বর্ণের দাম বাড়ায় বিকল্প হিসেবে ইমিটেশনের গহনার বড় কেন্দ্র হয়ে উঠেছে সাভারের ভাকুরতা গ্রাম। মূলত পিতল ও তামার মতো ধাতু ব্যবহার করে কম খরচে আকর্ষণীয় ডিজাইনের গহনা তৈরি করেন এই গ্রামের কারিগররা। এর মধ্যে ইমিটেশনের এই গহনার চাহিদা বেড়েছে। রাজধানীর অদূরে সাভারের ভাকুরতা গ্রাম। এ গ্রামে ঢুকতেই চোখে পড়বে দোকানে দোকানে কাজ করছেন কারিগররা। সুনিপুণ হাতের ছোঁয়ায় সাদামাটা ধাতব উপাদানেই ফুটিয়ে তুলছেন চমৎকার সব নকশার গয়না। ভারত আর চীন থেকে আসা এসব তামা ও পিতল ঝালাই করে দেয়া হয় গয়নার নানা আকৃতি। তাতে বসানো হয় মানানসই পাথর বা পুঁতি। ঝকমকে গয়না গড়তে করতে হয় প্লেটিং। স্বর্ণের দাম 2 লাখ টাকা হওয়ার পরে আপনার এখন আমাদের যে কাজটা, ইমিটেশনের যে কাজটা, এটার আপনার চাহিদা একটু বাড়ছে। কাজ এবং আগের তুলনায় এখন অনেক বেড়ে গেছে, কিন্তু আমরা ওই রকম এখন মজুরিটা পাইতেছি। এভাবেই তৈরি হয় সীতাহার, ঝুমকা, কানের দুল, পায়েল, বাজু আর বালা। নানা নকশার হরেক রকম গয়না বিক্রি হয় দেশের বিভিন্ন বাজারে। স্বর্ণের দামটা বাড়ছে, রূপার দামটা বাড়ছে, বাড়ার পরে আমাকে ব্যস্ততা বাড়ছে। আমগো মেটালের স্বর্ণের দামও যেরকম বাড়ছে, পিতলে মেটালের দামও কেজি প্রতি অনেক বেড়ে গেছে। ইন্ডিয়া থেকে মাল আসতেছে না। দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় অনেকেই ঝুঁকছেন ইমিটেশনের এসব গয়নার প্রতি। চাহিদা বাড়ায় এসব গয়না কিনতে সাভারের এই গ্রামে ছুটে আসছেন ক্রেতারা। গয়নার মূল উপাদান তামা ও পিতলের দাম আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। আরেকটা আছে, আমাদের এই মাল বাহিরে যাওয়ার জন্য বাহিরের মালের অনেক আছে, মানে চাহিদা আছে। চাহিদা থাকা সত্ত্বেও এই মাল পাঠানোর কোনো সিস্টেম নাই। ডিএসএল এর মাধ্যমে মাল পাঠানো যায় সর্বোচ্চ 250 গ্রাম। এই 250 গ্রাম মাল পাঠাতে গেলে খরচ হয় 3 থেকে 4 হাজার টাকা। চাই সহযোগিতা, যে আমরা বাহিরে এই মাল ইম্পোর্ট করতে পারি। এই যদি সহজ সুবিধা হয়, এইটা আমাদের কাজ। এইটা হইলে এই চাই শিল্প টিকে থাকবে। স্বর্ণ দিয়েই কালার করা হয়। জিপি বলতেই স্বর্ণ। যখন আপনি স্বর্ণের দাম বাড়ে যাবে, তখন জিপির দাম বাড়ে যাবে। তখন যদি মালের দামটা হঠাৎ করে বাড়ে যায়, তখন কাস্টমারের সাথে আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি। সরকারি সহযোগিতা পেলে ভাকুরতার এই তামা পিতলের অলংকার বিদেশের বাজারও দখল করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। দেশে আসা স্বর্ণের বেশিরভাগই অবৈধ, যার সাথে এনবিআর কর্মকর্তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন খোদ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নিয়মিত আয়োজন মিট দ্য বিজনেসে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, স্বর্ণ আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা গেলে বন্ধ হবে চোরাকারবারি, বাড়বে রাজস্ব আয়। তিনি জানান, আগামীতে ব্যবসায়ীদের টার্নওভার ট্যাক্স থাকবে না, শুধু লাভের ওপর ট্যাক্স দিতে হবে। আমাদেরকে কেনার জন্য যদি আপনি উৎসাহিত করতে পারেন, অর্থাৎ আমি যদি ইম্পোর্টেড গোল্ড যদি কেনার জন্য যদি উৎসাহিত বোধ করি, এই 18,000 লোক আপনার নেটওয়ার্কের মধ্যে চলে আসবে। এখানে একটা বড় এলিমেন্ট আছে অবৈধ, সবাই তো স্বীকার করছে। এটা অস্বীকার করার কোনো জোগাড় নাই। আমরা এখন এটাকে ঠিক করতে চাই, যে আমাদের লোকেরা এগুলোর সাথে জড়িত হয়ে নানাভাবে তারা অনিয়মের সাথে জড়িত হয়ে গিয়ে তাদের চাকরি বাকরি চলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হচ্ছে। গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে। এই হার মাত্র 17.54%।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বুধবার অর্থ বছরের প্রথম 6 মাস জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। সেখানে আরও বলা হয়, শুধু বাস্তবায়নের হার কম নয়, টাকার অঙ্কেও খরচ কমেছে। চলতি অর্থ বছরে 2,38,695 কোটি টাকার এডিপি নেওয়া হয়। গত সোমবার এডিপির আকার কমিয়ে 2,08,953 কোটি টাকা করা হয়। জানা যায় 2021-22 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছর পর্যন্ত প্রথম 6 মাসের হিসেবে 18 থেকে 24% এডিপি বাস্তবায়ন হয়েছে। এবার তা 17.5% নেমে এলো। এলপিজি বিষয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে চলছে গোল টেবিল আলোচনা। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। কথা বলবো তার সঙ্গে। ইমন, আলোচনা নিশ্চয়ই চলমান রয়েছে। সংকট এবং দাম নিয়ে অরাজকতা প্রসঙ্গে কি বলছেন আলোচকরা, বিস্তারিত জানাবেন আমাদেরকে। এছাড়া সমস্যার সমাধানে কি ধরনের প্রস্তাব এসেছে এখন পর্যন্ত? জি হ্যাঁ হ্যাঁ দোলা, আপনি ঠিকই বলেছেন। সিডাপ মিলনায়তনে যে আলোচনাটি চলছে সেটি হচ্ছে যে আপনার এলপিজির যে বর্তমান সংকট, সেই সংকট এবং তার উত্তরণ নিয়ে কিন্তু আপনার আলোচনা চলছে। এখানে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে, যেটি আপনার এনার্জি অ্যান্ড পাওয়ার এবং লোয়াবের যৌথ উদ্যোগে এই গোল টেবিল বৈঠকটি আপনার চলছে। যে গোল টেবিল বৈঠকে আসলে আপনার শিরোনামটি ধরা হয়েছে আপনার যে আপনার রাউন্ড টেবিল অন রেগুলেশন চ্যালেঞ্জেস ইন দ্য এলপিজি মার্কেট। তো এই শিরোনামে আপনার এটি চলছে এবং এখানে আপনার বিশেষ করে যে বিষয়গুলো বারবার উঠে আসছে, যে রেগুলেটরি রিফর্মের কথা বলা হচ্ছে। এখানে কিন্তু আপনার রেগুলেটরি কিন্তু দুর্বলতার কারণেই কিন্তু আপনার বাজারে গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দিচ্ছে এবং এই সংকটের কারণেই কিন্তু আপনার বাড়তি দাম দিয়েও কিন্তু আপনার গ্যাস সিলিন্ডার মিলছে না। সেক্ষেত্রে আপনার একদিকে যেমন গৃহস্থালিতে যারা কাজ করেন, রান্না করছেন, তাদের জন্য যেমন একটা চরম ভোগান্তি, এবং একই সাথে আপনার যারা এলপিজি গ্যাস ব্যবহার করে জ্বালানির বিভিন্ন কাজগুলো করে থাকেন, বিশেষ করে গাড়ি সহ অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহার করেন, শিল্পক্ষেত্রেও ব্যবহার করেন, তারাও কিন্তু আপনার চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সুতরাং এলপিজি কিন্তু আপনার যে স্বাভাবিক যে আপনার এলপিজি ব্যবহারের যে ক্ষেত্রটি, সেটি কিন্তু সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং এটি থেকে উত্তরণের উপায় নিয়ে কিন্তু আপনার এই গোল টেবিল বৈঠকটি চলছে। দোলা, আপনি জানেন আমাদের সাথে এই মুহূর্তে আসলে যোগ দিচ্ছেন ডক্টর মহতামিম, জ্বালানি বিশেষজ্ঞ। তার কাছ থেকে আমরা আসলে বিস্তারিত জেনে আসবো যে জ্বালানি এই যে এলপিজি সংকট এবং এই সংকটের উত্তরণের উপায় নিয়ে। ডক্টর মহতামিম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বর্তমানে যে এলপিজির যে আপনার এই সমস্যা দেখা দিয়েছে, যেটি বলা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু বিকল্প জ্বালানি হিসাবে কিন্তু আপনার এলপিজি কিন্তু আপনার অন্যতম। তো সেক্ষেত্রে বিকল্প জ্বালানি হিসাবে এটিকে যে আমরা নিরবিচ্ছিন্ন সরবরাহটি নিশ্চিত করতে মূল সমস্যা হচ্ছে কোথায়? আসলে এই মুহূর্তে আমরা জানি যে আমাদের ন্যাচারাল গ্যাস তার একটা সরবরাহ সংকট আছে, প্লাস পাইপ ন্যাচারাল গ্যাস বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটার কারণে সাময়িক হলেও সংকটের সৃষ্টি হয়েছে। একই সাথে এলপিজি সরবরাহ ব্যবস্থাও একটা বড় ধরনের ব্রেক হয়েছে। তো এটার বর্তমানের যেটা সেটা হচ্ছে যে সরবরাহের একটা ঘাটতি আছে। আন্তর্জাতিকভাবে এলপিজির চাহিদা বিভিন্ন জায়গায় বেড়ে গেছে এবং মিডল ইস্ট, ইউরোপে অন্যান্য জায়গায় এলপিজি অনেক বেশি বিক্রি হয়ে যাচ্ছে। আমরা এখানে কার্গো পাচ্ছি না। তারপরে আমেরিকার যে স্যাংশন দিয়েছে, রাশিয়ান এবং ইরানিয়ান এলপিজি অ্যাকচুয়ালি অনেক বেশি বিভিন্ন জায়গায় যেত, সেগুলো বন্ধ হয়ে গেছে, যে কারণে ওইখানে একটা সমস্যা আছে। দ্বিতীয় সমস্যাটা হলো বাংলাদেশের এই যারা এলপিজি অপারেটর, তাদের অনেকেরই ব্যাংকিং সমস্যা হচ্ছে, অর্থাৎ তারা এলসি খুলে কার্গো আনতে পারছে না। তো একসাথে এটা বেশ কিছু সমস্যা একসাথে হয়ে যাওয়াতে এই বর্তমান যে সংকট সেটা সৃষ্টি হয়েছে। কিন্তু এলপিজি অপারেটরদের একটা দীর্ঘমেয়াদী সমস্যা আছে, যে কারণে এলপিজিতে নতুন বিনিয়োগ অথবা পুরনো বিনিয়োগকারীরা যারা নতুন করে বিনিয়োগ করবে, সেখানে তারা অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। তার একটি হচ্ছে যে লাইসেন্সিং প্রক্রিয়া। এখানে 26টা জায়গায় একটা নতুন ব্যবসা শুরু করতে গেলে এলপিজিতে 26টা জায়গায় পারমিশন, লাইসেন্স বা অ্যাপ্রুভাল নিতে হয়। তো এই যে এতগুলো জায়গা, তারপরে এগুলো আবার বছরে বছরে অ্যাপ্রুভাল রিনিউ করতে হয়। সে রিনিউ করার সময়গুলো একই সময় না, কোনোটা জানুয়ারি মাসে, কোনোটা ফেব্রুয়ারি মাসে। এইরকমভাবে যে একটা ব্যবসার যে একটা রেগুলেটরি ফ্র্যাগমেন্টেশন, অর্থাৎ বিচ্ছিন্নভাবে রেগুলেশন করা হচ্ছে, সেইখানে একটা একীভূতভাবে একটি জায়গায় রেগুলেটর আনার কথা তারা বলছে। তারপরে বাৎসরিক ফি প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার মতো লেগে যাচ্ছে ফি এবং অন্যান্য খরচে একটা অপারেটরের জন্য, যেটা কিনা খুবই প্রহিবিটিং। তো আমাদের দেশে এই এলাকায় আশেপাশে অনেক
গুড প্র্যাকটিস আছে। আমরা টার্কির দিকে তাকাই, যদি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা যদি দেখি, সেখানে দেখা যাবে যে লাইসেন্সগুলো 5 থেকে 10 বছরের জন্য দেওয়া হয়। তারপরে আমাদের যে এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্ট আছে, এলপিজি কিন্তু আসলে একটি গ্রিন প্রোডাক্ট, এটার মধ্যে কোনো নক্স, সক্স বা অন্য ধরনের যে মিথেন এখানে কোনোটাই নাই যেটা। সো এগুলোকে আমরা গ্রিন অপারেশন হিসেবে যদি দেখি। তারপর টেস্টিংয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে প্রতিটা এলপিজি অপারেটরকে একটা টেস্টিং করার কথা বলছি। সো অনেকগুলো রেগুলেটরি ইস্যু আছে যেগুলো ফিক্স করা দরকার। স্যার, এখানে কি দ্রুত আপনার যে এই সংকট সমাধানে কি আপনি যদি একবার সংক্ষেপে আপনার কাছে জানতে চাই কি করা যেতে পারে? এই মুহূর্তে দ্রুত সংকট নিরসনের জন্য আমদানি করার ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেগুলো দূর করতে হবে, এবং সেখানে যদি টেম্পোরারি রিলিফও দিতে হয়, সাময়িকভাবে দিতে হয়, সেটা দিয়ে হলেও আমাদেরকে আমদানির ব্যাপারটাতে দ্রুত ব্যবস্থা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দোলা, এতক্ষণ কথা হচ্ছিল ডক্টর তামিমের সাথে, জ্বালানি বিশেষজ্ঞ। তিনি এলপিজির সমস্যা এবং সংকটের উত্তরণ নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। আমাদের এই গোল টেবিল চলছে এবং এর এটা শেষ হওয়ার পরেই আপনাদেরকে পুরো বিষয় জানতে পারবো যে আজকে এখানে কি কি বিষয় আলোচনা উঠে এসেছে। দোলা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল। আপনার ইমন, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো নওগাঁয় চলছে এলপিজির তীব্র সংকট। বাসাবাড়ির পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানেও এখন সিলিন্ডার গ্যাসের উপর নির্ভরতা বেড়েছে। চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, তবে গত প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নওগাঁয় বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের চাপ না থাকার কারণে চরম দুর্ভোগে সিএনজি চালিত যানবাহনগুলোর চালকরা। অনেক স্থানে গ্যাস সিলিন্ডারের দোকান ও গ্যাসের ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকতেও দেখা গেছে। গ্যাস সংকটের খবর জানাতে নওগাঁ থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুর রৌফ। জেলায় 12 কেজি একটি সিলিন্ডার কত টাকায় বিক্রি হচ্ছে এই মুহূর্তে? সরবরাহ কেমন দেখছেন? দোকানে গেলে কি সিলিন্ডার পাচ্ছেন গ্রাহকরা? কি বলছেন? আপনি যেমনটি বলছেন, গত মাসের 20 তারিখ থেকে সারা দেশের মতো নওগাঁতেও সিলিন্ডার গ্যাসের হঠাৎ করে সংকট দেখা দেয়। আর এই সংকট এখনো পর্যন্ত কিন্তু অব্যাহত আছে। প্রায় 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত নওগাঁর বাজারগুলোতে সিলিন্ডারের যে গ্যাস রয়েছে সেটা গ্যাসের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি, যার কারণে বেকায়দায় পড়েছে সাধারণ মানুষরা। বিশেষ করে বাসাবাড়িতে এই শীতের মধ্যে তাৎক্ষণিক রান্না বান্নার কাজে কিন্তু সিলিন্ডার গ্যাসে কিন্তু বিকল্প নেই। তারা অধিকাংশই বাসাবাড়ির মানুষেরা সিলিন্ডার গ্যাসে রান্না করে। এছাড়া যে ছোট ছোট দোকানগুলো রয়েছে, চায়ের দোকানগুলো, বিকেলের যে ফেরারি দোকানগুলো রয়েছে, তারাও কিন্তু আজকাল খড়ির পরিবর্তে কিন্তু কাঠের পরিবর্তে কিন্তু তারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে। আর এই সিলিন্ডার গ্যাসের উপর নির্ভরতা কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। এছাড়াও কিন্তু ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে, যেগুলো হচ্ছে এলপিজি অটো গ্যাসের মাধ্যমে চলে, সেই সব যানবাহনের চালকরাও চরম বেকায়দায় পড়েছে। গ্যাসের পরিবর্তে তাদের এখন বর্তমানে তেলে চালাতে গিয়ে খরচ বেশি পড়ে যাচ্ছে, যার কারণে তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু জেলায় কিন্তু গ্যাসের যে সরবরাহ স্বাভাবিক হয়নি। বিশেষ করে বাজারে এখন বর্তমানে সেনা কোম্পানির কিছুটা গ্যাসের পাওয়া যাচ্ছে, কিন্তু সেটাও কিন্তু চাহিদার তুলনায় অনেক কম। আজকে আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর সেনা গ্যাস কোম্পানির ডিলার আব্দুল সাত্তার সাহেবের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আগে যে চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছিল, এখন সেনা কোম্পানি তার অর্ধেক সিলিন্ডার সরবরাহ করছে, যার কারণে হচ্ছে আপনার ক্রেতাদের কাছে কিন্তু একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর এখন বাজারে যেসব গ্যাস পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু 1400 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, আর সরকারের দাম হচ্ছে আপনার 1305 টাকা। কিন্তু যেহেতু চাহিদার তুলনায় অনেক কম পাওয়া যাচ্ছে, যার কারণে কিন্তু ডিলাররা আপনার হচ্ছে কিছু বেশি দামে বিক্রি হচ্ছে। অপরদিকে কিন্তু গ্যাসের দাম নিয়ে যাতে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, তার কারণে কিন্তু জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়তই কিন্তু বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এই চলতি মাসের 20 তারিখের পরে গ্যাস সিলিন্ডারের সরবরাহটা কিছুটা স্বাভাবিক হবে বলে জানিয়েছে নওগাঁ ডিলাররা। তো গ্যাস নিয়ে নওগাঁ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নওগাঁ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রৌফ। এর সাথে শেষ করছি দীপ্ত বাণিজ্য সংবাদ। এরপর আমন্ত্রণ রইল আন্তর্জাতিক খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।